রাক্ষস নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বড় বড় দাঁত আর ভয়ঙ্কর চেহারার কোনো এক দানব। কিন্তু সমাজের আনাচে কানাচে এমন কিছু রাক্ষস ঘুরে বেড়ায় যাদের কোনো সিং নেই। তারা দেখতে আমাদের মতোই সাধারণ মানুষ। এই গল্পটি তেমনই এক রাক্ষস এবং তাকে জয় করার গল্প। গ্রামের চিলতে রোদে পা মেলে বসে ননিবালা দেবী যখন দীর্ঘশ্বাস ফেলেন, তখন তার মনে হয় জীবনটা আসলে একটা ভাঙা আয়না। যেদিকেই তাকান নিজের খণ্ডিত রূপটাই দেখতে পান। তার একমাত্র ছেলে সুশোভন শহরে বড় চাকরি করে, আলিশান বাড়ি বানিয়েছে, আর ননিবালা দেবী পড়ে আছেন গ্রামের সেই জরাজীর্ণ পৈতৃক ভিটে। সুশোভন মাসে একবার গ্রামে আসে, কিন্তু তার আশাটা আনন্দের চেয়ে আতঙ্কের বেশি হয়। সুশোভনের ভেতরে একটা লোভ নামের রাক্ষস বাস করে। সে গ্রামে এলেই মায়ের জমানো পেনশনের টাকা, আলমারির পুরনো গয়না আর জমির দলিলে হাত দেয়। গত মাসে এসে সুশোভন বলেছিল, মা, শহরের ফ্ল্যাটের কিস্তি বাকি, তোমার ওই পুবের বাগানটা বিক্রি করে দাও। অকেজো জমি ফেলে রেখে কী লাভ। ননিবালা কাঁপা গলায় বলেছিলেন, ওরে, ওটা তো তোর বাবার শেষ স্মৃতি। ওখানে কত যত্ন করে গাছগুলো লাগিয়েছিলেন তিনি। সুশোভন খেঁকিয়ে উঠেছিল, স্মৃতি দিয়ে পেট ভরে না মা, তুমি আসলে একটা আস্ত রাক্ষসী। নিজের ছেলের উন্নতি সহ্য করতে পারছে না। ননিবালা দেবী চুপ করে গিয়েছিলেন। নিজের পেটের সন্তান যখন মাকে রাক্ষস বলে, তখন পৃথিবীর সব ভাষা হারিয়ে যায়। অথচ আসল রাক্ষসটা তো সুশোভনের ভেতরে, যে তার মায়ের শেষ সম্বলটুকু গিলে খেতে চায়। ননিবালার পাশের বাড়িতে থাকে অনাথ ছেলে বিশু। সে দিনমজুরি করে খায়, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে ননিবালা দেবীকে দেখে যান। কখনো দুটো এঁচোড় নিয়ে আসে, কখনো পুকুরের টাটকা মাছ। বিশু একদিন বলল, দিদিমা, আপনি শহরে গিয়ে সুশোভন দাদার কাছে থাকছেন না কেন? এখানে একা কষ্ট পান? ননিবালা ম্লান হেসে বললেন, শহরে রাক্ষস আছে রে, লোহার খাঁচায় বন্দি রাক্ষস। সেখানে গেলে আমি হাঁপিয়ে উঠবো যে বিশু। বিশু বুঝল না। সে ভাবল, দিদিমা হয়তো রূপকথার গল্প বলছেন। কিন্তু ননিবালা দেবী জানতেন, সুশোভনের ওই চাকচিক্যময় জীবন আসলে এক বিশাল হাঁ করা মুখ, যা কেবল আরও চাই আরও চাই বলে চিৎকার করে। একদিন সুশোভন এলো জমি বিক্রির চূড়ান্ত কাগজ নিয়ে, সঙ্গে এক প্রমোটার। ননিবালাকে এক প্রকার জোর করেই টিপসই নিতে চাইল সে। ননিবালা দেবী দেখলেন সুশোভনের চোখ আজ মানুষের মতো নয়, একদম লাল হয়ে গেছে। টাকার নেশা তাকে অন্ধ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বিশু এসে হাজির। সে শহরের এক উকিলবাবুকে সাথে নিয়ে এসেছে, যার বাড়িতে সে একসময় কাজ করত। উকিলবাবু এসে সুশোভনকে সরাসরি বললেন, এই সম্পত্তি ননিবালা দেবী অলরেডি একটা ট্রাস্টকে দান করে দিয়েছেন, যারা এখানে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম বানাবে। আপনি এখান থেকে এক পয়সাও পাবেন না। সুশোভন গর্জে উঠল, মিথ্যে কথা, মা এটা করতে পারে না। ননিবালা দেবী এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, করেছি রে খোকা, কারণ আমি চাই না আমার মৃত্যুর পর এই ভিটেটা কোনো রাক্ষসের পেটে যাক। আমি চাই এখানে এমন কিছু লোক থাকুক যারা একে অপরের রক্ত চুষবে না, বরং ভালোবাসবে। সুশোভন সেদিন রাগে অপমানে গ্রাম ছেড়ে চলে গেল। ননিবালা দেবী কাঁদলেন না। তিনি বুঝলেন, মায়ার টান ছিন্ন না করলে রাক্ষসকে তাড়ানো যায় না। কয়েক মাস পর সেই বাগানে যখন ছোট ছোট ছেলেমেয়েরা খেলতে এলো, ননিবালা দেবী অনুভব করলেন তার বুকের ভেতরের ভারটা নেমে গেছে। সমাজে যারা শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের আবেগ আর অধিকার গিলে খায়, তারাই আসলে আধুনিক যুগের রাক্ষস। আর এই রাক্ষসদের রুখে দেওয়ার একমাত্র অস্ত্র হলো সাহস আর ত্যাগের মানসিকতা। রাক্ষস কোনো কাল্পনিক জীব নয়। লোভ, স্বার্থপরতা আর অকৃতজ্ঞতা যখন মানুষের বিবেককে গ্রাস করে, তখনই মানুষ রাক্ষসে পরিণত হয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে? তো রাক্ষসের পরবর্তী পার্ট, অর্থাৎ শেষ পার্ট আসছে।
আপনারা গল্পটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।